স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমেদ। অনেক উৎকণ্ঠা আর সংশয় পেরিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ পাওয়া গেছে। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন। এর বাইরে স্বৈরাচার পতনের পর গত এক বছরে কেমন আছে দেশের মানুষ, কেমন চলছে রাজনীতি, এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কায়ুম এবং বিএফইউজের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। আপনাদের তিনজনকে স্বাগত আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম, নির্বাচন নিয়ে অনেক সংশয় ছিল, তারপরেও একটি তারিখ পাওয়া গেছে। সেটা আমরা অনেক আলোচনা করেছি নির্বাচন নিয়ে। নির্বাচনের বাইরে ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে শুরুতে আসি যে সম্প্রতি রাজবাড়ির ঘটনা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, গতকালই ঘটেছে। আমরা যেমন বড় কোনো ঘটনা ঘটলে প্রথমেই মনে করি হয়তো বিচ্ছিন্ন ঘটনা, বা অনেকে বলতে চায়, বা সরকার পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি বিগত আমলগুলোতে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া হয়। রাজনৈতিক ঘটনা আপনি কি মনে করেন? দক্ষিণপন্থীদের উত্থান নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে দুর্বল সরকারের ব্যর্থতা? আপনার মত কি, এরকম একটি ঘটনা কেন ঘটলো? ধন্যবাদ আপনাকে। এটাকে একেবারে আপনি তিনটা প্রশ্ন করেছেন, তিনটা প্রশ্নের আমি যদি এমসিকিউ স্টাইল উত্তর দেই তাহলে বোধহয় ঠিক হবে না, ইয়েস নো বলাটা বোধহয় ঠিক হবে না। একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা মাজারে যাওয়া বা মাজার কেন্দ্রিক কিছু ভক্তদের ব্যাপার আছে, সুফিজমের আর কি একটা সুফিজম টিজম বুঝি না। বাংলাদেশে মানুষ অনেকে আছে মানে তারা তাদের নির্দিষ্ট পীরকে বিশ্বাস করে, মানে পীর মানে একজন গুরু, তাই না? তো এবং সেখানে যারা এই দেশে যারা ধর্ম প্রচার করতে এর আগে এসেছেন, তাই না, তো তাদের অনেকের মাজার তো বাংলাদেশে আছেও। হযরত শাহজালাল রহমতুল্লাহ রজা থেকে শুরু করে অনেক আছে। আমি নিজেও যাই না তা না, নিশ্চয়ই যাই। তো কিন্তু কথা হচ্ছে যে এটা তো একটা মানে ভক্তি বিশ্বাস শ্রদ্ধার ব্যাপার। তো আপনি তো আরেকজনের ভক্তি বিশ্বাস শ্রদ্ধায় আপনি ইন ডেমোক্রেসি আপনি তো আঘাত করতে পারেন না। এটা তো একেবারেই সমীচীন না। তবে এটা ঠিক যে ঠিক মাজার মানে এটাকে বোধহয় বাংলায় মাজারই বলে বোধ হয়, তাই না? এই মাজার বিরোধী একটা শক্তি গত কয়েক বছরে ডেভেলপ করেছে। এটার বিরুদ্ধে এক ধরনের প্রচারণা আছে। যেমন ছোটবেলা থেকে আমরা মিলাদ পড়তাম, আজকে মানে ধর্ম বিশ্বাস অনুযায়ী অনেকে ঈদে মিলাদ নবী পালন করেন। তো এইটা করলে বেদাত, ওইটা করলে বেদাত, এই যে বেদাত বুদাত করতে সবই ছেড়ে দিচ্ছে। একজন বলতো আগে তো মিলাদ পড়লো, মিলাদের মধ্যেটা দোয়া করতাম, আল্লাহর নাম নিতাম, দরুদ শরীফ পড়তাম, একটা কিছু জিলাপি তো আনুষঙ্গিকভাবে পাওয়া যেত। এখন ওইটা নাকি বেদাত, ওটা করলে বেদাত। এই বেদাত করতে 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 সবই ছেড়ে দিয়ে এখন গা ছাড়া হয়ে গেছি মোটামুটি, মানে দেশের অনেকের অবস্থা তাই। তো যাই হোক, তবে আমি যেটাকে খুব সরল চোখে জিনিসটা দেখি না। সামনে নির্বাচনটি স্মুথলি হতে হবে। নির্বাচনের বিরুদ্ধে একটা অপশক্তির ষড়যন্ত্র নিঃসন্দেহে আছে, পলাতক লীগের একটা মানে ষড়যন্ত্র আছে নিঃসন্দেহে। তো তারা এনিহাও নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা করবে। অর্থাৎ কি যেন একটা গাছে কানুবিনে, কি যেন কানুবিনে গীত কেমনে হবে নাকি, এরকম একটা ব্যাপার সেবার আছে যে এখন আমি নাই, নির্বাচনটা আমার ছাড়া হয়ে যাবে। ইয়েস, তোমার ছাড়াই নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নাই। এর আগে 21 বছর রাজনীতি মানে অর্থাৎ ক্ষমতার বাইরে ছিল, 63 বছর অপেক্ষা করতে হবে কমপক্ষে। এখন পর্যন্ত এই দলটার কোনো মানে অনুশোচনা নেই, অনুতাপ নাই, তাই না? তো সুতরাং এত সহজে এই যে 134 জন শিশুর প্রাণ গেল, এত মানুষের জীবনহানি গেল, এত মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এটার কোনো তোমার মানে নাই, মানে অনুশোচনা নাই, মানে বরং আরও যেন মানে মানে কি বলে আরও বড় গলা। তো সুতরাং এই আপনার রাজবাড়ির যে ঘটনার কথা আপনি উদাহরণ টানলেন, এটার পেছনে পলাতক লীগদেরও ষড়যন্ত্র থাকতে পারে, নানা ইস্যুতে নানাভাবে দেশটাকে অস্থিতিশীল করে দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, ওই অ্যাটেম্পটা তো ওদের থাকবে, এটা তো মাথায় রাখতে হবে। ইয়েস, দেয়ার উইল বি অ্যাটেম্পট, অনেক অ্যাটেম্পট থাকবে, একের পর অ্যাটেম্পট ওরা করবে। আপনি দেখবেন অনেক এই পলাতক লীগের ক্রিমিনালদের বিরুদ্ধে অনেক মামলা আছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় না।
আমি আমি আমার নির্বাচনী এলাকার খবর জানি, গ্রেপ্তার করা হয় না। ওখানে আগের যে সেট পুলিশ আছে ওরা আগে ভাগে বলে দেয় বাড়িতে থেকে কোনো চলে দাও, মুক্তমুখ ইত্যাদি। এখানে পুলিশের একটা নির্বিকার ভূমিকা আছে, অথবা আরেকটা বিষয় হলো যে পুলিশ ট্রমাটাইজড। গত 16 বছরে এই আওয়ামী সরকারের নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে, তারপরে তাদের সুবিধা ভোগ করার পরে, তারপরে তাদের অন্যায় অপকর্মের নির্দেশের আজ্ঞাবাহী ভূমিকা পালন করার কারণে নানাভাবে পুলিশ একটা এন্টি এলিমেন্ট হিসেবে মানুষের কাছে চিহ্নিত হয়েছিল। পুলিশ তো আমাদের রাষ্ট্রে লাগবে, সমাজে লাগবে, সরকারে লাগবে, যেই থাকুক না কেন, কিন্তু একটা আইডিয়াল পুলিশ তো লাগবে। আমি বলতে চাচ্ছি যে যুক্তরাজ্যের উন্নত দেশগুলো তো পুলিশই চলে, সেখানে কি আর্মি সব কিছুতে ভূমিকা নেয় নাকি? তা আমাকে একটা এফেক্টিভ পুলিশ বাহিনী লাগবে, যে পুলিশকে মানুষ রেসপেক্ট করবে, পুলিশ রেসপেক্ট কমান্ড করবে। এটা তো গায়ের জোরের ব্যাপার না, পিঠে তেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এটা তো কোনো পলিসি না, তাই না? তো সেজন্য পুলিশের তো সার্টেনলি পুলিশের উইকনেস আছে। রাস্তাঘাটগুলোতে দেখবেন ট্রাফিক জ্যাম, কাজ চলতেছে না, পুলিশ নির্বিকার, কথা শুনছে না, কথা বলছে না, মানে একটা গাছাড়া ভাব। কিন্তু এই যে ইমান আকিদা রক্ষা কমিটি বা তৌহিদি জনতা, এটা কারা? সবকে পালাতক লীগ? আমি তো বলবো যে ওদের মধ্যে ঢুকানো এগুলো নানান সময় মাঝে মধ্যে মানে নানান ব্যানারে তো ঢুকে একটা শক্তি জানান দেয়। এগুলো তো একটা এই যে একটা প্রেস রিলিজ পাঠিয়ে দিল, অথবা যে আপনি একটা কমিটির নাম কি জন্য বললেন, আকিদা তো আপনার ব্যাপার, আমার ব্যাপার, ইমান আপনার ব্যাপার, আমার ব্যাপার। আমার ইমান রক্ষা করা তো তার দায়িত্ব না, বা তার ইমান রক্ষা করার দায়িত্ব তো আমার না। উই হ্যাভ সার্টেন ফান্ডামেন্টাল বিলিভস। অফকোর্স আমার বিলিফটা কি? আমার বিলিফটা হচ্ছে যে নান বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড। এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল বিলিফ, এটা আমার মৌল বিশ্বাস। এই ধরনের লোকের উত্থান ঘটেছে, আপনি নিজের বক্তব্য বললেন, এটা আমার মৌল বিশ্বাস, তাই না? তো সুতরাং ওই ওরা কি কারোরটা রক্ষা করে দিয়ে যাবে নাকি? ইয়েস, তাদের যদি কোনো ভিন্ন মত থাকে, ইয়েস দে ক্যান সে ইট, দে ক্যান প্রিচ ইট, তারা বলতে পারে। নিবৃত্ত করা যাবে কিভাবে? এদের নিবৃত্ত করা যাবে কিভাবে? দেশে যখন আইনের শাসন থাকবে, একটা নির্বাচিত সরকার লাগবে না, এবং সেটার জন্য নির্বাচিত সরকার লাগবে। আচ্ছা, ধন্যবাদ। এখন তো একটা গার্ডিয়ানলেস স্টেট বিকামস গার্ডিয়ানলেস। আচ্ছা, সেই কারণেই এই ঘটনাটা ঘটছে। ধন্যবাদ আসিফুজ্জামান রিপন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আজকে জাপানের একটি পত্রিকা দ্য জাপান টাইমস বলছে যে বাংলাদেশ এখন এশিয়ার টাইম বম। ব্যাপারটা এমন, তারা বলছে যে আসলে বিস্ফোরণের অপেক্ষা আছে বাংলাদেশের দক্ষিণপন্থীদের উত্থান এবং আরও অন্যান্য ইস্যুতে। আমাদের কাছে ব্যাপারটা কি? আমরা এমন না তো যে প্রলয় দেখেও যে যার মতো, যে যার এজেন্ডা বাস্তবায়নে, যে যার স্বার্থ হাসিলের জন্য উটপাখির মতো বালিতে মুখ গুজে আছি। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি জাপানের নিউজ দেখি নাই, কিন্তু আমি তো বাংলাদেশেই থাকি, এবং বাংলাদেশের ভেতরের যে ঘটনাগুলি আপনাদের মাধ্যমে যতটা আসে, তাতে আসলে এটাকে কোনোভাবেই আপনার কোনো সুস্থ স্বাভাবিক একটা সামাজিক রাজনৈতিক অবস্থা আছে এটা তো মনে করার কোনো কারণ নেই। আজকে আমাদের সমাবেশ ছিল, এবং আমি এইটা খুব ভাবে বলতে চাই যে ধরেন আমাদের জায়গা থেকে আমরা এটা বলছি, ওইভাবে বলছি যে আসলে আজকে ঈদে মিলাদুন্নবী, গতকালকে ধরেন রাজবাড়ির ঘটনাটা ঘটল। আমি বলছি আজকে যে আবু জেহেলের কবর তো আসলে ওইখানে কেউ আক্রমণ করে নাই। আবু লাহাবের জন্যে কোরআনে ধরেন তার জন্য সূরা নাজিল হয়েছে, রাইট? আবু লাহাবের কবর কিংবা তার লাশ তো আসলে হযরত মুহাম্মদের সাথে যারা ছিলেন তাদের কেউ তো আসলে, তার পরবর্তী কেউ সাহাবীরা কেউ তো তাকে আঘাত করতে যায় নাই। বরং এরকম হাদিস আছে যে হযরত মুহাম্মদের সামনে দিয়ে ইহুদিদের লাশ নেওয়ার সময় উনি উঠে দাঁড়িয়ে আসলে সম্মান জানিয়েছেন, কারণ উনি মনে করতেন লাশ হয়ে যাওয়ার পরে এই যে মৃত্যুর ঘটনার ভেতর দিয়ে আরেকটা যে রূপান্তর ঘটে মানুষের, সেই জায়গাটায় আসলে সবাই মানুষ নির্বিশেষে আসলে একটা শ্রদ্ধা এবং মর্যাদা সে ডিজার্ভ করে, এবং মৃত মানুষের সমালোচনা সমালোচনাকে ইসলাম নিরুৎসাহিত করে যে তোমরা মৃত মানুষদের গীবত করিও না। তো সেই জায়গায় ধরেন এইরকম কাজগুলি করা হচ্ছে, যেটা গতকালকে করা হলো, এটা করা হচ্ছে ঈমান এবং আকীদা রক্ষার নামে। এবং এই ঘটনা যে ঘটবে সেটার লক্ষণ, তার জন্য আগে থেকে যেভাবে আসলে প্রস্তুতি নেওয়া, মিটিং করা, সমাবেশ করা, সেগুলির জন্য মানুষকে তাতিয়ে তোলা, ওই অঞ্চলকে তো ওইভাবে প্রস্তুত করা হয়েছে।
তাহলে আপনার গভর্নমেন্টের একটা এজেন্সি, একটা না তো একাধিক এজেন্সি আছে, তারা কি কাজ করেন, পুলিশ কি কাজ করেন, অথবা আমরা জানি না যে এটা কমিউনিকেটেড হয় কিনা, মিনিস্ট্রি কিংবা অ্যাডভাইজার যারা আছে তারা আসলে এটা জানতে পারেন কিনা। আজকে আমাদের সমাবেশ থেকে আমরা দুইটা কথা পরিষ্কার করে বলছি। আমরা বলছি যে সরকার এটা জানতে পারছিলেন কিনা, এটা তাদের বলতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। জানার পরে ওনারা আসলে কোনো ধরনের পদক্ষেপ নিতে বলছিলেন কিনা, পদক্ষেপ নিতে বলার পরে যদি পুলিশ সেটা না মেনে থাকে, তাহলে সেই পুলিশদের ব্যাপারে আসলে সরকারকে স্পষ্ট করে জানাইতে হবে যে ভাই, আমি আসলে রাষ্ট্রের আইন শৃঙ্খলাটা রক্ষা করতে পারছি না। এরকম লোকগুলিকে এই জানানোর পরেও এই রকম ঘটনা ঘটছে, মানুষ আসলে সিদ্ধান্ত নিতে সহজ হবে। এখন তো আমরা কোনটা আসলে সরকারের ব্যর্থতা, কোনটা পুলিশের অন্তর্ঘাতমূলক আচরণ, কোনটা আসলে অন্যরা কোনো একটা এজেন্সির হয়ে কাজ করে কিংবা অন্যরা কেউ করায় কিনা, সেই পরিস্থিতিটা যেটা ধরেন বলা হচ্ছে, অলরেডি বলা শুরু হয়েছে যে আসলে একটা বোমের উপরে আসলে আমরা বসে আছি। এই যে ইমেজ আমাদের আসলে যেটা দাঁড়াচ্ছে আর কি, অভ্যুত্থানের পরে সরকার, অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এবং আমাদের ভূমিকার কারণে যদি এই রকমের একটা ইমেজ তৈরি হয় আমাদের বাইরে, তাহলে ঘটনাটা ঘটা খুব বেশি অস্বাভাবিক হবে না। মানুষ ধরেই নেবে যে এরকম একটা ঘটনা ঘটার জন্যই এটা প্রস্তুত হচ্ছিল। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো স্বাভাবিকভাবে যারা রাজনীতি করেন তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমরা যেটা দেখতে পাই না সেটা হচ্ছে যে এই উদ্বেগের সাথে যদি আপনার রেসপন্সিবল কিংবা রিজনেবল পলিটিক্স করতে হয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যদি জনগণের প্রতি, তার দেশের সিকিউরিটির প্রতি এবং তার ভবিষ্যৎ আসলে গণতান্ত্রিক উত্তরণের দিকে যদি সে আসলে নজর রেখে তার স্টেপিংটা নেয়, তাইলে তার যে কাজগুলি করার কথা সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে যেটা ছিল যে প্রত্যেকে তার নিজের গোষ্ঠীর কিংবা তার দলের এর উপরে উঠতেছে না, একটা জাতীয় অবস্থান থেকে আসলে জাতির স্বার্থ দেখা এবং জাতীয় স্বার্থের জায়গায় থেকে আসলে রাজনীতি করা, সেই জায়গাটা আমরা মিস করে ফেলতেছি এবং সেইখানে আমরা আসলে জাতীয় স্বার্থ একটা বিপজ্জনক জায়গায় ঠেলে দিচ্ছি বলে আমার মনে হয়। ধন্যবাদ হাসনাতকে। জনাব আব্দুল্লাহ, যেটি হাসনাতকে বলছিলেন যে যে যার দায়িত্ব সেটা কি পালন করছে কিনা, আমরা এই ঘটনায় দেখলাম শুধু বিবৃতির বাইরে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার তেমন কোনো পদক্ষেপ দেখিনি। একটা মামলা হয়েছে অজ্ঞাতনামা হাজারখানেক আসামি দিয়ে, কোনো সুনির্দিষ্ট আসামি সেখানে হয় নাই। মানে সরকার যা পদক্ষেপগুলো নিচ্ছে সব আপনার কাছে কি মনে হয় এটা ঠিক আছে? সকল মানে সামাজিক মাধ্যমে কিন্তু ব্যাপক সমালোচনা আছে। ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে সবাইকে শুভেচ্ছা, এবং সহ আলোচক হিসেবে যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা। রাজবাড়ির ঘটনাটা যেভাবে রিপন ভাই বিশ্লেষণ করলেন এবং এই ভাই বিশ্লেষণ করলেন, এর বাইরে আমি এখানে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে এখানে পুরো বিষয়টা কিন্তু একটা সংবেদনশীল একটা মানে পরিস্থিতি তৈরি করেছে। সেখানে আপনি যদি দেখেন এটার যেটা আমরা এটার দুটো পিঠ আছে। এক পাশে যেমন পুরো ঘটনাটা এটা একজনের ধর্মীয় মাজার, এইটার স্বাধীনতাকে হরণ হিসেবে যেটা রিপন ভাই বলছিলেন সেটা যেমন আছে, একই সঙ্গে মুসলমানদের যে বিশ্বাসের জায়গাটা, যে ইমান আকিদার যে জায়গাটা, যেটা ইমান আকিদা রক্ষা কমিটির নামে হয়েছে, এটা করতে পারলো কি কারণে। এটা যদি আপনি দেখেন যে ব্যক্তি পাগলা বলেন বা নুরুল যিনি, তার একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করছেন এবং তিনি সেখানে যেই আমরা যেটা কবর বলছি সত্যিকার অর্থে সেটা কবরের কাছে কিন্তু কিছু ছিল না। তিনি নিজে 12 ফুট উঁচু একটি বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং তার ভিতরে পাকা করে তিনি একটা কবরের মতো একটা জায়গা করেছেন এবং তিনি বলে গেছেন যে আমাকে যদি আমার মৃত্যুর পরে তোমরা আমাকে এখানে রাখবা। এবং তার আগেই তার জীবদ্দশাই সেখানে যে এই যে 12 ফিট উঁচু যেই প্ল্যাটফর্মটা করে গেলেন তাকে সেখানে সমাহিত করার জন্য, সেটার রংটা আকৃতিটা করলেন সেটা কাবা শরীফের রং দিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে এটা কি একদিনের ঘটনা, যে ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সমালোচনা করছি এবং যেটাকে কোনো এই সমাজ মানতে পারছে না, প্রতিক্রিয়া তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই যে
তার জীবিত থাকাকালে 12 দিন আগে তার মৃত্যু হয়েছে, 12 দিন হয় তাকে ওখানে সমাহিত করা হয়েছে। তার আগে এই যে দীর্ঘ সময় ধরে ওখানে স্থাপনাটা তৈরি করলো এবং সেটা কাবার আকৃতি দিয়ে রং করলো, এটা মুসলমানদের জন্য যারা সত্যিকারের ধর্মানুসারী মুসলমান তারা তো এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না। এটা কি সেখানকার যারা দায়িত্বে আছেন প্রশাসনে তারা কি তখন বুঝতে পারেন না, এটা অনুধাবন করতে পারেন নাই যে এ ধরনের কাবার আকৃতিতে একটা এমন একটা স্থাপত্য তৈরি করা হচ্ছে যেটাতে বলা হচ্ছে, তিনি বলছেন যে এটাকে জিয়ারত করা হলে কাবার মতো কাবা জিয়ারত করলে যে সবটি পাওয়া যায় সেটা পাওয়া যাবে, এই ঘোষণা তিনি দিচ্ছেন ইমাম মাহদী নিজেকে দাবি করে। তো তখন এই প্রশাসন কি করেছে, মৌলিক জায়গাটা আমি মনে করি মূল প্রশ্নটা সেখানে। তখনই যদি এদেরকে নিবৃত্ত করা যেত যে না, আপনারা এই কাজটি এইভাবে কাবার আদলে এই স্থাপনাটি করতে পারবেন না। এবং যখন তার মৃত্যুর পর তাকে ওখানে সমাহিত করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, কবরটাকে একদম পুরোপুরি পাকা করা হচ্ছে এবং পুরা বক্সটা সহ সেখানে যেটা কোনো মুসলমানের স্বাভাবিক যে দাফনের প্রক্রিয়ার মধ্যে সেটা পড়ে না। এই পুরো বিষয়গুলো যখন সেখানে আপনি যেমন তাদের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসে আঘাতের কথা বলছেন, পাশাপাশি এই যে পুরো এলাকার যে মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস আকিদার জায়গাটাতেও তো এই আচরণের কারণে আঘাতের জায়গা আছে। এটা হলো একটা দিক। কিন্তু তার জন্য কোনোভাবেই সেই লাশটি তুলে সেটা আগুনে পুড়ে ফেলা এবং যা করা হয়েছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আপনি দেখেছেন যে মূল জায়গাটা, প্রতিবাদের মূল জায়গাটা যে লাশটা তুলে কেন আগুনে রাস্তায় রেখে, মহাসড়কে রেখে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, এটা কোনোভাবে ইসলাম তো নয়, কোনো ধর্ম বা কোনো বিশ্বাস কোনোভাবেই এটা সমর্থন করা যায় না। তারা কি করতে পারতো, বড় জোর এটুকু করতে পারতো যে যেই প্রক্রিয়াতে তাকে সেখানে সমাহিত করা হয়েছে এটা সঠিক হয় নাই, ঠিক আছে, সেখান থেকে তুলে আরেকটি ভালো কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করতে পারতো, জানাজা দিতে পারতো। যদিও তার বিশ্বাস আকিদা এগুলোর কারণে সেই পরিস্থিতিটা সেখানে তারা সেভাবে, সেখানকার যে সেন্টিমেন্ট ছিল সেভাবে তারা চিন্তা করতে পারে নাই। পুরো বিষয়টিকে তারা কিন্তু, যারা এই ঘটনাটি ঘটেছে তারা কিন্তু একটা আলটিমেটাম দিয়েছে, স্মারকলিপি দিয়েছে প্রশাসনের কাছে। তখনই এই বিষয়টাকে অত্যন্ত দক্ষতার সাথে এটা হ্যান্ডেল করা দরকার ছিল। এটা কেন হয় নাই কারণ পুরো প্রশাসন যন্ত্রের মধ্যে এখনো যারা এখানে বিশৃঙ্খলার মাধ্যমে যে পতিত শক্তি ফিরে আসতে চায় তাদের শক্তপোক্ত অবস্থানটা এখনো রয়ে গেছে। তারা চায় যে এই যে কোনো ইস্যুতেই হোক দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এই যে পুরো ঘটনা, তাকে লক্ষ্যটা কি, যারা পতিত শক্তি, এই ঘটনায় সবচেয়ে বেশি কাঠগড়ায় দাঁড়িয়েছে কে, সরকার। আর এই সরকারকে বিপদগ্রস্ত করতে এখন সবচেয়ে বেশি কে চায় পতিত শক্তি, তাই তো নাকি? দিল্লি থেকে তো সেই কথাটাই আসছে। দিল্লি থেকে এখন কিন্তু আগে কথায় কথায় বিএনপি জামাত, দিল্লি থেকে এখন দিল্লিতে যিনি পলাতক আছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আগে কথায় কথায় তার বক্তব্যের একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো কি বিএনপি জামাত। এখন তার বক্তব্যের মধ্যে বিএনপি জামাত আর থাকে না, থাকে কি পুরো বক্তব্য জুড়ে ইউনুস 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 এবং ইউনুস। তো তার মানে এই ঘটনার মধ্য দিয়ে সবচেয়ে বেশি কাঠগড়ায় দাঁড় করানো গেছে কাকে, ডক্টর ইউনুসকে। এবং সেই ঘটনার কে বেনিফিশিয়ারি আর কে এই ঘটনায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, এটা যদি আপনি মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে ওখানকার ঘটনায় এই লাশ কবর খোঁড়া থেকে শুরু করে তাদের চেহারাগুলো কিন্তু আপনি লক্ষ্য করেন, এই চেহারাগুলো কিন্তু আমরা বাংলাদেশের সমাজে বিএনপির লোকজনের দেখলে কিছুটা কিন্তু আঁচ করা যায়। জামাতের লোকজনের পোশাক আশাক কি ধরনের হবে সেটা কিন্তু আমরা আঁচ করতে পারি, কিন্তু এই পুরো ঘটনাগুলোর সাথে যে যারা জড়িত ছিল এর মধ্যে তাদের চেহারাগুলো দেখলেও কিন্তু একটা আঁচ করা যায়। এবং সেখানে যে সমাবেশ করা হয়েছে, আমি শেষ করছি, সমাবেশ করা হয়েছে, সমাবেশ থেকে কিন্তু সেখানকার যে কমিটিটা হয়েছে কমিটির মধ্যে বিএনপি জামাতের নেতারা ছিলেন, এটা সত্য, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু তারা কিন্তু সেদিকে যাওয়ার জন্য সমাবেশ থেকে নিষেধ করেছিলেন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, ইউনিয়ন প্রশাসনের গাড়ি পোড়ানো হয়েছে। এবং সেখানে এরা কারা, এরা হচ্ছে যে কথাটি রিপন ভাই বলছিলেন যে সুযোগের জন্য, যারা প্রত্যেকটা মোক্ষম সুযোগের জন্য প্রতিটা মুহূর্তে যারা অপেক্ষা করছে, তারাই এই পুরো বিষয়টাকে এই জায়গায় নিয়ে গেছে বলে পুরো
পুরো বিষয়টাকে বিশ্লেষণ করলে সেটাই প্রমাণিত ধন্যবাদ হয়। ধন্যবাদ এম আব্দুল্লাহ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আবারও ডক্টর আসাদুজ্জামান রিপন, একটু পিছনে ফিরি। এক সপ্তাহ আগে নূরা পাগলার ঘটনার আর এক সপ্তাহ আগে নুরুল হক নূর, তাকে যে আহত করা হয়েছে, সেটিও কিন্তু জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। এক সপ্তাহে কোনো গ্রেফতার নেই, গত শুক্রবারে আবারও জাপা কার্যালয়ে হামলা। মানে আমরা কি করে বিশ্বাস করব যে সরকার সংবেদনশীল, এইসব ঘটনা আর ঘটবে না? ঘটনা ঘটছে, তারপর না, ঘটবে না তো আপনি তখনই অ্যাসিওর করতে পারেন। দেখেন, সরকার এত নির্লিপ্ত কেন? না, আমি নির্লিপ্ত না, আমি একটা ছোট্ট একটা ঘটনা, মানে অ্যারেস্ট হচ্ছে না, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। না, ওই যেই লোকটি নূরকে পেটালো, আমি আমার মহাসচিবের বক্তব্যকে কোট করে বলতে চাই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন নূরকে দেখে আসার পরে যে তাকে হত্যার উদ্দেশ্যেই মানে তাকে তারপরে আঘাত করা হয়েছিল। এখন কথা হচ্ছে কি যে আপনার যে লোকটিকে আমরা ছবিতে দেখলাম, সেই লাল টি শার্ট পরা বা লাল গেঞ্জি গায়ে দেওয়া লোকটা, সে গ্রেপ্তার হলো, তাকে পরে ছেড়ে দেওয়ারও মানে নির্দেশ দেওয়া হলো। তো কে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সেটি তো আইডেন্টিফাই হয় নাই। আমি আমার পত্রিকাতে উল্লেখ করেছিলাম যে কে ছাড়ার নির্দেশ দিল। তো এক নম্বর কে ছাড়ার নির্দেশ দিল সেটা যেমন আইডেন্টিফাই করা গেল না, তারপরে যিনি ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। এমনকি ওই লোকটি বলা হলো যে সেই লোকটি পুলিশের লোক, মানে পুলিশের চাকরি করতেন, তাহলে তো তাকে তো আইনের আওতায় আবারও আনা যেত, সেটাও আনা হয়নি। তো ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে থিংস আর নট গোয়িং টু দ্য রাইট ডিরেকশন, সঠিক দিকে জিনিস যাচ্ছে না। এখানে সার্টেনলি গভর্নমেন্টের ঘটনার বিপরীতে অন্য ঘটনা আছে, জনগণ যেটা বিশ্বাস করে। জনগণ কোনটা বিশ্বাস করে দ্যাট আই ডোন্ট নো, বাট আমি যেটা বলতে চাই, বারবার যেটা বলতে চাই সেটা হচ্ছে সক্ষমতা, প্রশাসনের সক্ষমতার সংকট আছে। আপনি মানে আমি বলেছিলাম এবং সরকার উচিত ছিল, আমি আবার আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে একটা এই নির্বাচনটা তো ইউনূস সাহেব নির্বাচন দিতে চান, করাতে চান, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। ওনার কথা বা ওনার প্রতিশ্রুতি, উনি যেটা জাতির সামনে বলেছেন সেটার ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সংশয় নেই। কিন্তু এটা করার জন্য, এই আয়োজনে প্রস্তুতির জন্য যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতাটা নিয়ে আমার সন্দেহ আছে। বিশেষ করে পার্টিকুলার ওনার অ্যাডভাইজারি কাউন্সিলে দেয়ার আর লট অফ পিপল যারা খুব এফেক্টিভ না, ফিজিক্যালি না, মেন্টালি না, মানে শুধুমাত্র তো মানে আপনার শরীর না, শরীরের সাথে তো একটা মস্তিষ্কের সম্পর্ক আছে। শুধু মস্তিষ্ক সক্রিয় থাকলে তো চলবে না, দেহ সক্রিয় হওয়া দরকার আছে, তাই না? এবং তারপরে তার মানে প্রজ্ঞারও ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে যেটা ইউনূস সাহেব নিজেই, তাকে বোধ হয় প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে বোধ হয় আপনার আমাদের বন্ধু নুরুল কবির সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে মোটামুটি প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে একটা কম্পোজিশন হয়েছে অ্যাডভাইজারি কাউন্সিল। ফাইন, অ্যাট দ্যাট টাইম উনি দেশে আসছেন, ওনার নিজের একটা অপারেশন ছিল, তাড়াহুড়ো করে উনি বলেছেন যে তাড়াহুড়ো করার মধ্যে একটা মানে অ্যাডভাইজারি কাউন্সিল করেছেন। অনেক দিন তো হলো, এর মধ্যে তো সরকারি নিয়মটা কি, উনি তো আরো দুজন এফেক্টিভ লোককে ঢুকাতে পারতেন, এবং যারা ডেলিভারি করতে পারছেন না বলে ওনার কাছে মনে, বিকজ উনি ভালো বুঝবেন। আমি তো আমার বাইরে থেকে মনে হচ্ছে বিএনপিতে একসময় দাবি জানিয়েছিল কয়েকজন উপদেষ্টার পদত্যাগের। আমার কাছে মনে হয়েছে যে মানে এটাকে আরো শক্ত করার জন্য, শক্তপোক্ত করার জন্য আরো কিছু মানে অভিজ্ঞ কিছু শক্ত লোককে নিতে পারতেন, অথবা যারা মনে হয় যে যারা ডেলিভারি করতে পারছেন না তাদেরকে সাইডলাইনে নিয়ে যেতে পারতেন অথবা সরিয়ে দিতে পারতেন। এটা খুব জরুরি। এই জন্য আমি বলেছি যে আমি একটা বক্তৃতার মধ্যে বলেছিলাম যে ইউনূস গভর্নমেন্ট 1-2, অর্থাৎ প্রধান ব্যক্তি, প্রধান চরিত্রে ইউনূস সাহেবই থাকবেন, তাকেই থাকা দরকার। কিন্তু উনি কিছু পাত্রপাত্রী পার্শ্ব চরিত্রের অভিনয় করছে, তাদের পরিবর্তন করে দিয়ে সরকারটাকে শক্তিশালী সরকার করা দরকার, নির্বাচনের আয়োজনটাকে সম্পূর্ণ করা। ধন্যবাদ আসাদুজ্জামান রিপন। হাসনাত, আপনি কি মনে করেন যে এই যে জাতীয় পার্টির বিরুদ্ধে এত অ্যালিগেশন, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠছে, নুরুল হক নূরের ঘটনায় কোনো জাতীয় পার্টির নেতাকর্মী অ্যারেস্ট হলো না, বিষয়টি আপনাকে কৌতূহলী করে না? না, তা তো নিশ্চয়ই, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেটা মনে করি যে জাতীয় পার্টিকে আসলে যেইভাবে নিষিদ্ধ করার দাবি করা হয়,
সেইটা আসলে কতটা আমরা যে গণতন্ত্রটা আসলে এখানে নির্মাণ করতে চাই সেটার সাথে কতটা সঙ্গতিপূর্ণ এটা নিয়ে এক ধরনের একটা চিন্তার পার্থক্য আছে অনেকের মধ্যে। কিন্তু যেটা হইতে পারতো কিংবা যেটা হওয়া খুবই দরকার ছিল সেটা হচ্ছে যে আসলে জাতীয় পার্টির যে সমস্ত লোকজন আসলে এখানে লুটপাটের সাথে, লুটপাটের পৃষ্ঠপোষকতার সাথে কিংবা এখানে যে সমস্ত খুন খারাপি হয়েছে সেগুলিকে সহায়তার সাথে যারা যুক্ত ছিলেন এবং যাদের কারো কারো নামে মামলা পর্যন্ত হয়েছিল, তাদের কাউকে আসলে নূরকে আঘাত করার আগেও গ্রেফতার করা হয়নি। এমনকি যেটা হচ্ছে খুব মানে ধরেন খুব আশ্চর্য হওয়ার মতো ব্যাপার, 5 তারিখে যখন আসলে আমরা বঙ্গভবনে ছিলাম, বঙ্গভবনে কিন্তু জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং 8 তারিখে আপনার 5 তারিখে 5 তারিখে আমরা যখন বঙ্গভবনে ছিলাম জাতীয় পার্টিকে সেদিন ওইখানে উপস্থিত ছিল এবং জাতীয় পার্টির দিক থেকে ওই দিন যে প্রস্তাবটা ছিল সরকার গঠন প্রশ্নে, জাতীয় পার্টি ওই দিন আসলে সেনা সরকার চাইছিলেন, সামরিক সরকার চাইছিলেন। মানে আমি বলতে চাচ্ছি যে তাৎক্ষণিক বিহবলতা ধরেন গেল, 5 তারিখ ধরেন একটা হয়তো জামাত ইসলামীর নাম সবার আগে বলছিলেন সেনাপ্রধান, এগুলি নিয়ে এখন অনেক রকমের প্রশ্ন ওঠে। তো কেন জামাত ইসলামীর নাম প্রথম, কেন আসলে জাতীয় পার্টি ওইখানে ছিল, কেন জাতীয় পার্টি আসলে সামরিক শাসনের কথা আসলে উত্থাপন করেছিল, সেইগুলি ধরেন একটা বড় প্রশ্ন। কিন্তু তারপরে যাদের নামে স্পেসিফিক মামলা হয়েছে তাদেরকে আসলে কেন গ্রেফতার করা গেল না? কিংবা রিপন ভাই যেটা বললেন যে আসলে এইখানে না, আবদুল্লাহ ভাই বলছিলাম, আই এম সরি, কিন্তু যে কথাটা হচ্ছিল যে প্রশাসনকে, পুলিশকে আসলে নির্দেশ দেওয়া হলো যে আসলে মামলা হইলেই তাকে গ্রেফতার করা যাবে না। আমি বলেছিলাম, রিপন ভাই বলতেছিলেন যে এটা মামলা হইলেই গ্রেফতার না, তাকে আসলে পর্যবেক্ষণ করে তারপরে গ্রেফতার করতে হবে। আমি এই প্রশ্নটা তুলতে চাই তার আগে যে আসলে জাতীয় পার্টি সম্পর্কে পর্যবেক্ষণটা কি এখনো শেষ হইল না? তারা যে আসলে 15 বছরের সমস্ত রাজনৈতিক অপকর্মের মধ্যে সবচেয়ে বড় সহায়ক শক্তি এবং এইখানে ভারতীয় আধিপত্যের যে প্রশ্নগুলি তোলা হয় তার মধ্যে সবচেয়ে দৃশ্যমান, ভারতের পক্ষে যারা আসলে সবচেয়ে দৃশ্যমানভাবে এখানে অ্যাক্ট করে গেছে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া, তাদের পারপাস সার্ভ করেছে এবং তাদের পারপাস সার্ভ করেছে। তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ আসলে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কিংবা আসলে কোর্টে কোনো তদন্তে কোথাও হইল না, এমনকি দুদকও তাদের কিছু পায় নাই। নাকি বিগতরা যেভাবে জাতীয় পার্টিকে নিয়ে খেলেছে এখনো কেউ ওইভাবে খেলতে চায় কিনা? এই প্রশ্ন খুব সঙ্গত। মানে আপনি যখন এই প্রশ্নটা তুলেন কিংবা কেউ যখন তুলে যে আসলে এটা নিয়ে আসলে এই সরকারকে আমরা যেই জায়গায় দেখি আবার তার পারফরমেন্সকে যে জায়গায় দেখি, দুইটাকে আসলে মিলানো খুব কঠিন হয়। আমরা এই সরকারকে দেখতে চাই অদলীয়, নির্দলীয় একটা সরকার হিসাবে, সমস্ত অভ্যুত্থানকারী শক্তির প্রতিনিধিত্বকারী শক্তি হিসাবে। কিন্তু তারা আসলে যখন অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত সততা থাকে, মানে নিজের দলকে জিতে আনার জন্য, নিজের দলের পক্ষের পারফরমেন্স করার জন্য যে ধরনের পক্ষপাতমূলক আচরণ বিভিন্ন রাজনৈতিক দলের বেলায় দেখা যায়, এদের সম্পর্কেও যদি এই অভিযোগ ওঠে এবং ওই অভিযোগের সাথে যদি সঙ্গতিপূর্ণ তাদের আসলে কারো কারো আচরণ দেখা যায়, তখন তো তাদের অনেকগুলো প্রশ্ন ওঠে। তো এই জায়গাগুলি মিলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা গোলাটে হয়েছে। ধন্যবাদ হাসনাত কাইম। জনাব এম আব্দুল্লাহ, জাতীয় পার্টির মানে কো চেয়ারম্যান সাবেক মানে রংপুরের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান আজকে বলেছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছে তাদের জাতীয় পার্টি মনোনয়ন দেবে, যদিও দল থেকে সাথে সাথেই বলা হয়েছে এটা তার ব্যক্তিগত বক্তব্য, দলীয় বক্তব্য নয়। আপনার কি মনে হয় এই সুযোগ বা এই শঙ্কা আছে জাতীয় পার্টিকে রাখলে? পুরোপুরি আছে। মোস্তাফিজুর রহমান যে কথাটি বলেছেন সেটা জাতীয় পার্টির যেই ছকে এগোচ্ছে সেই ছকটা তিনি ফাঁস করে দিয়েছেন। বিষয়টা হচ্ছে এই যে ছকে জাতীয় পার্টি এগোচ্ছে এবং দিল্লি নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে যে বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়েছে এবং আমাদের প্রতিবেশী দেশের যে ডিপ স্টেট থেকে মধ্যস্থতায় যেই কাজগুলো, যে প্রক্রিয়াটা চলছে সেটা মুখ ফসকে সেটা মোস্তাফিজুর রহমানের মুখ দিয়ে সামনে চলে এসছে। এটা কিন্তু মোস্তাফিজুর রহমান বলার আগেই আমরা কিন্তু গত বেশ কয়েকদিন যাবতই আমি বিভিন্ন টকশোতে, বিশেষ করে আরেকটি টেলিভিশন টকশোতে আমি পুরো এটা নিয়ে ডিটেলস কথা বলেছি। দেখুন, জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা বলছি যে গণতান্ত্রিক স্পেস তাকে দিতে হবে, নিষিদ্ধ করা যাবে না, সেটা তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
জাতীয় পার্টি তো কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। আমরা যদি জাতীয় পার্টির হিস্ট্রিটা দেখি, সেটার জন্মই হলো স্বৈরাচারের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তারপর থেকে তারা প্রত্যেকটা নির্বাচনেই কারো না কারো উপর পরগাছা হিসেবে ভর করে কিন্তু তারা সেখানে এই সুবিধাগুলো নিয়েছে। গত 15 বছরে নির্বাচন এবং সরকারে দুই জায়গায়। আপনি ধরুন, আপনি দেখেন যে একটি ঘরে ডাকাতি হলো, সেই ডাকাত দলের সর্দার এবং সাথে আরো ডাকাত সদস্য আছে। আপনি যখন এই ডাকাত দল ধরা পড়ে বা আপনি ধরতে যাবেন, তাহলে কি শুধু সর্দারকে ধরলেন, তার সাথে যে তার সঙ্গী যারা আছে সেই ডাকাতগুলোকে কি আপনি সমীহ করে আস্তে করে তাদেরকে গাড়ি তুলে দিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিবেন? গত 15 বছরে ভোট ডাকাতি বলেন, গণতন্ত্র হত্যা বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তছনছ করা বলেন, পার্লামেন্টকে একদম একটা দলীয় একটা প্ল্যাটফর্ম পরিণত করার ক্ষেত্রে এখানে যদি আওয়ামী লীগের দায় যদি 60% থাকে, বাকি 40% জাতীয় পার্টিকে নিতে হবে। তাহলে সেই ডাকাত দলের মূল সর্দারকে আপনি ট্রাইব্যুনালে নিলেন, সব কিছু ঠিক আছে, বিচারের আওতায় নিচ্ছেন, কিন্তু তার সহযোগী হিসেবে জাতীয় পার্টি কেন এখনো পর্যন্ত সেভাবে তারা নির্বিকারভাবে তারা একদম তাদের বিষয়ে নির্বিকার ভূমিকা? এই জায়গাটাতে মূল প্রশ্নটা আসছে, জাতীয় পার্টি এমন কিছু শক্তির ছত্রছায়ায় তারা ফিরতে যাচ্ছে এবং এই রাজনীতিতে এক্সিস্ট করতে চাচ্ছে, যারা দেশেও একটা প্রভাবশালী বলে গুঞ্জন রয়েছে, প্রভাবশালী শক্তির ছত্রছায়া আছে, আবার প্রতিবেশী দেশের যেই শক্তিটি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে, তাদের সাথে আপনি দেখেন একটি রাজনৈতিক দলের প্রধান কি করে বলেন যে আমি কথা বলতে হলে আমার ওখান থেকে অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না। তারপরে সেই দলের জন্য আমাদের মায়া কান্না করতে হবে, সেই দলের গণতন্ত্রের কথা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে তাকে গণতন্ত্রের স্পেস দিতে হবে। সেটি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে এই ইস্যুতে, শুধুমাত্র এই একটি ইস্যুই তো যথেষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে তাদের করার অধিকার আছে কিনা, শুধু এই একটি তার এই বক্তব্যটি ধরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মনে করি যথেষ্ট। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি শেষ করতে চাচ্ছি এই কারণে যে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আগামী নির্বাচনে যেহেতু নৌকা মার্কা নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তারা নিশ্চিতভাবে জাতীয় পার্টি অথবা সিপিবি এই দুইটার একটার উপর ভর করে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে এবং সেখানে তারা বিরোধী দল হওয়ার জন্য যা কিছু দরকার, যে মেকানিজম আছে, সেই পথেই অগ্রসর হচ্ছে। ধন্যবাদ এম আব্দুল্লাহ। আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। এবার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে চিনেন। তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানাভাবে সরকারের সমালোচনা করেছেন এবং আইনিভাবেও বিভিন্ন ইস্যুতে তিনি লড়েছেন এই সরকারের বিরুদ্ধে। যেহেতু তিনি ফেসবুকে লিখেছেন, সেহেতু বলাই যায়, পাবলিকলি তিনি বলেছেন যে আসলে ইন্টারিম আগের নিয়মেই চলছে, কিছু ব্যতিক্রম বাদে। এই সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারের কাছে অনেকের আশা ছিল, আমরা অনভিজ্ঞ হিসেবে অনেক সময় ছাড় দিয়েছি, কিন্তু আর কত? আপনার কি মনে হয় যে সরকার ঠিক মতো চলছে সবকিছুতে? না, জ্যোতির্ময়ের ব্যাপারটা তো ধরেন একটা উদাহরণ হিসেবে বললাম, আমি বলছি না যে জ্যোতির্ময় যা বলেছে তাতে অনেক কিছু হয়ে গেছে, কিছুই হয়নি, কিন্তু যাই হোক আমি একটা উদাহরণ হিসেবে শুধু বলেছি। আমি শুধু এইটুকু বলি, সরকারের সমর্থকরাই সরকারের পক্ষে, আমি বলি যে ওই সরকারের জন্য আন্দোলনকারীদের একজন ছিল ডেফিনেটলি। কারণ যখন আসলে হাইকোর্ট থেকে ওই অর্ডারটার জন্য চেষ্টা করা হচ্ছিল যে আসলে বিনা প্রয়োজনে যাতে গুলি না করা হয়, সেই সময়ের লড়াইও যারা ছিল তাকে তো কোনোভাবে দোষী বলা যায় না, তার মধ্যে সরকারের পক্ষে শক্তি। হ্যাঁ, তো সেই দিক থেকে ধরেন এক্সপেকটেশনটা ওই লেভেলের ছিল আমাদের প্রত্যেকেরই। এখন এক্সপেকটেশনের ধরেন দুই ধরনের সংকট হয়েছে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে যেটা ওনারা বলেছেন যে আমি রিপন ভাইয়ের সাথে আসলে সাপ্লিমেন্ট করতে চাই, কিংবা যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে, যে আসলে আপনি যখন বসছেন তখন আপনি বলতেছেন আপনার কোনো হোমওয়ার্ক ছিল না, আপনি তাৎক্ষণিকভাবে এই কাজটা করতে গেছেন। কিন্তু যখন আপনি করতে যাচ্ছেন এবং যখন আপনি করছেন, আপনার তো 3 মাস পরে আপনার কোথাও, আমরা একদম 12 তারিখে সরকারের সাথে প্রথম বসছিলাম, 8 তারিখে তারা দায়িত্ব নিছে, 12 তারিখে আমরা তাদেরকে দুইটা জিনিসের কথা বলছিলাম যে আপনারা কতগুলো এক্সাম্পল সেট করতে পারেন যেটা হচ্ছে ভবিষ্যৎ গভর্নমেন্টের কাছ থেকে আমরা আপনাদের উদাহরণ ধরে তাদের কাছ থেকে আদায় করব। তার একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা। ওনাদের নিজেদের যদি আসলে ভাবতো যে 3 মাস পরে আসলে আমাদের কি করার ছিল, আমাদের আসলে কার কি পারফরমেন্স, 6 মাসেও যদি ভাবতো,
তাইলে অন্তত এর মধ্যে তারা আসলে নির্ধারণ করতে পারতো যে দুইটা জিনিস করতে পারতো, তাদেরকে বাতিল না করেও ভাবতে পারতো যে এখানে সাপ্লিমেন্ট করা দরকার, যে এই সেক্টরে আসলে আমরা কাজটা করতে পারছি না। আন্তরিক হলে সেটা করার কথা ছিল। একটা হচ্ছে অদক্ষতা, আরেকটা হচ্ছে আন্তরিকতার ঘাটতি। এখন এই সরকারের বেলায় এসে যেটা মনে হয় যে প্রথমত তাদেরকে আমরা অদক্ষ বলতাম, কিন্তু এখন তাদের এই ব্যর্থতার মাত্রাটা এমন জায়গায় গেছে, তার সমস্ত সেক্টরে, আমি বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় বলতে পারবো, প্রায় একটা দুইটা জায়গা বাদ দিলে বাকি প্রায় সবগুলো জায়গায় এমন জায়গায় গেছে যে যারাই দায়িত্ব নিছেন এ টু জেড, তারা আসলে কেবলমাত্র অদক্ষ না, তাদের আন্তরিক চাওয়া নিয়ে আসলে সন্দেহ তৈরি হওয়ার মতো যথেষ্ট যুক্তিগ্রাহ্য কারণ তৈরি হয়েছে। এবং তারা কোনো একটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষা তো দূরে থাকুক, জনগণ হতাশ হয়ে পড়তে পারে, বিপর্যয়ের দিকে নিয়ে যাইতে পারে, মনে করতে পারে যে আপনার ব্যর্থতা কি হয়, সে আদর্শ দেখে না, পিপল দেখে আপনার পারফরমেন্স। যখন দেখে যে আপনার সরকার, যে সরকারকে সরায় আপনি বসাইছেন তার চাইতে খারাপ করতেছে, তখন সে অবচেতনভাবে বলে যে এর চাইতে আগের সরকার ভালো ছিল। সেটা খুবই বিপজ্জনক, কারণ আমরা এত বড় সরকার সেদিকে নিয়ে যাচ্ছে জনগণকে সেই দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ হাসান। আমি বলতে চাই যে তাদের অদক্ষতা কেবল অদক্ষতাই থাকছে না, এটা ওই জায়গায় নিয়ে যাচ্ছে। ধন্যবাদ এম আব্দুল্লাহ। এই সরকার মানে যারা বিপ্লব করেছে, অনেকেই বিপ্লবের সহযোগী ছিল, এনসিপি বা আমাদের যুবশক্তি বা আমাদের তরুণরা, তারা পর্যন্ত বলছে আর বিবৃতি চাই না, এবার অ্যাকশন দেখতে চাই। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার প্রতি তাদের এই বিবৃতি আজকেই পঞ্চগড় থেকে সার্জিস এবং সারওয়ার তুষার। সরকারের যারা এটা তাদের রাজনৈতিক বক্তব্য। আমি এই জন্য বলবো যে তাদেরকে আগামীতে যারা নির্বাচনে যাবে, তারা সরকারের যে কোনো সরকারের ব্যর্থতার জায়গা থাকে, এই ব্যর্থতার দায়টা তারা নিতে চায় না বলে তাদেরকে এই বক্তব্য দিতে হচ্ছে। ইউনিট সরকারের তো পারফরমেন্স আমরা বিচার করে, আমি সেটাই বলার চেষ্টা করছি যে এনসিপি তারা ক্লিয়ার করতে চাচ্ছে যে তারা এই সরকারের কোনো ব্যর্থতার দায় তারা নেবে না, যে কারণে তাদের বক্তব্যটা তারা এভাবে দিয়ে চলেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বর্তমান সরকার কোন পরিস্থিতিতে দায়িত্বটা নিয়েছে। এটি এমন একটি সরকার যার রাজনৈতিক কোনো শেকড়ের জায়গা নাই। আপনি মাঠ পর্যায়ে এর আগে ভাগে খোঁজ পাওয়ার জন্য যে কোথায় কোন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই খবরটা পাওয়ার জন্য রাজনৈতিক সরকারের যে নেটওয়ার্কগুলো থাকে, যেমন রাজবাড়ির ঘটনা, যদি এখানে একটি বড় রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় থাকতো, তাহলে সেখানকার রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আগেভাগে একটা সতর্কতামূলক বার্তা আসতো যে এখানে এই পরিস্থিতি হতে যাচ্ছে, আপনারা এই ব্যবস্থাটা নেন। কিন্তু বর্তমান সরকারের সেভাবে রাজনৈতিক চেইন অফ কমান্ডটি সেভাবে নাই, বিস্তৃত নাই। এটা একটি দুর্বলতার জায়গা। এবং আপনাকে দেখতে হবে যে একটি ভঙ্গুর রাষ্ট্র, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নাই, পুরো বাহিনীগুলো একদম দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছে। কোনো প্রফেশনাল বাহিনী কিন্তু বাংলাদেশে গত 15 বছরে রাখা হয়নি। সে ধরনের একটি ভঙ্গুর বাহিনী নিয়ে এই সরকারকে কাজ করতে হয়েছে গত 1 বছরের বেশি। অর্থনীতি বলতে কিছু ছিল না, ব্যাংক ব্যবস্থা বলতে কিছু ছিল না, সব কিছু এমন একটি বিধ্বস্ত অবস্থায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, দুদক, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস করে গেছে। এই প্রতিষ্ঠানগুলোর বর্তমান চেহারা যদি আপনি দেখেন, তাহলে নিশ্চয়ই আপনি একেবারে অস্বীকার করতে পারবেন না যে অনেক আগের চাইতে অনেক বেশি এই প্রতিষ্ঠানগুলো এখন কিন্তু কার্যকর প্রতিষ্ঠান। আপনি নির্বাচন কমিশন একটি নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যে পদক্ষেপগুলো এর মধ্যে নিয়েছে, আপনি কোন পদক্ষেপটি নিয়ে আপনি বিতর্ক করবেন? তারা একটি নির্বাচনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেই জন্য অনেকগুলো সংস্কারমূলক প্রস্তাব তারা সেটা গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী তারা দিয়েছে। এবং দুদক আমি মনে করি সবচাইতে ভালো পারফর্ম করছে দুদক। আপনি দুদকের যদি আপনি এই যে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর আপনি এই পর্যন্ত দেখবেন যে প্রত্যেক দিনই তাদের কোনো না কোনোভাবে পতিত সরকারের যারা লুটেরা ছিল তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। আপনি 1600-র বেশি কিন্তু আন্দোলন মোকাবিলা করতে হয়েছে এই সরকারকে, এবং সচিবালয় দখল করার মতো সেরকম মুভমেন্টও কিন্তু তাদেরকে মোকাবিলা করতে হয়েছে, যমুনা দখলের মতো সেরকম মুভমেন্টকে মোকাবিলা করতে হয়েছে। এগুলো সব কিছু যদি মোকাবিলা করার পরও যদি শুধুই ব্যর্থতা দেখা হয়, আমি মনে করি যে পুরোপুরি দেশ সরকারের যে সব কিছু সফল হয়েছে এটা এভাবে বলার মতো জায়গায় নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে কোন পরিস্থিতিতে সরকার কাজ করছে। এই বিষয়গুলো একটা আরেকটার সাথে কিন্তু একটা ইন্টারলিঙ্কের জায়গা আছে। এই বিষয়গুলো বিবেচনা নিয়েই কিন্তু মূল্যায়ন করতে হবে সরকারের পারফরমেন্স।
ধন্যবাদ। আসাদুজ্জামান রিপন, ডক্টর আসাদুজ্জামান, আপনি বলছেন আমরা বিরতির মাঝখানে যে আলোচনা করছিলাম আরো আগেও নির্বাচন করা সম্ভব। বিএনপি তরফ থেকে তো এখন আর আগে নির্বাচন চাচ্ছে না, ফেব্রুয়ারি নির্বাচনটাকেই তারা মনে করছে। মানে আমি কিন্তু কথা হচ্ছে যে রেটোরিক্যালি আমি যেটা বলতে চাই, এখন দেশের যে পরিস্থিতি, মানে তাতে অন্তর্বর্তী সরকার নির্বাচন পর্যন্ত এভাবে যেতে পারবে নাকি না আপনাকে? নির্বাচন পর্যন্ত তো সরকারকে যেতে হবে। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে দেশের রাজনৈতিক দলগুলো, এক্সিস্টিং সকল পলিটিক্যাল পার্টি তো সরকারকে সাপোর্ট করছি আমরা, এখনো করে যাচ্ছে। নিশ্চয়ই করতে হবে আমাদেরকে। কারণ সোজা কথা, আমাদের যে বিজয়ে এই যে স্বৈরাচারের যে পতনের ঘটনাটা সুনিশ্চিত হয়েছিল, তার পরবর্তীতে এখন যে সরকারটি ক্ষমতা আছে, এর প্রধান দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে। পাত্রপাত্রী পরিবর্তনের কথা বলছিলেন, হ্যাঁ, একটা কিন্তু গুজব ছিল যে নির্বাহী পদে পরিবর্তন আসবে কিনা নির্বাচন। নির্বাহী পদে পরিবর্তন, আপনি প্রফেসর মোহাম্মদ ইউনূসের চেয়ে বেটার চয়েস, বেস্ট চয়েস আর কি থাকতে পারে? আপনার নির্বাচন পর্যন্ত আমি তো নিশ্চয়ই মনে করি না যে ওনার চেয়ে কোনো বেস্ট চয়েস আছে। এটা কোনো সংকট নাই, কোনো এই ধরনের কোনো বিষয় না। শুধুমাত্র আপনার নির্বাচনের রোডম্যাপটাকে ওই রোডম্যাপ পর্যন্ত পৌঁছানোর জন্য, একটা সুন্দর নির্বাচন আয়োজন করার জন্য, ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে স্ট্রেনদেন করার জন্য যেটা দরকার সেই কাজগুলো করতে হবে। এটা তো সত্য কথা, যেটা আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, যে সরকার তো অনেকগুলো সংকটের সামনে এসছেন। কোনটা ঠিক ছিল, কোনটাই তো ঠিক ছিল না। তো সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আপনার দেশটা রিবিল্ড করার দায়িত্ব তো ইনিশিয়ালি পলিটিক্যাল পার্টি। 15 বিলিয়ন রিজার্ভ থেকে এখন রিজার্ভ 31 বিলিয়ন ডলারে রাষ্ট্রটা টিকে গেছে। না এটার বাইরে ধার দেনা শোধ করে, হ্যাঁ, ধার দেনা শোধ করে গভর্নমেন্ট পেয়েছে একটা আওয়ামী প্রশাসন, গভর্নমেন্ট পেয়েছে একটা কি বলে আওয়ামী পুলিশ বাহিনী, একটা ঘুষখোর দুর্নীতিবাদ, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো নষ্ট হলে কি হয়, বিচার ব্যবস্থা কোনোটা ঠিক ছিল না। সেই জায়গা থেকে তো ওভারকাম করা দরকার এক। আর সবচেয়ে বড় কথা, এটা নির্বাচন আয়োজন করাটা খুব জরুরি। এটা নির্বাচন দেখবেন পৃথিবীতে যত দেশগুলোতে আপনার এই যে গণঅভ্যুত্থানের পরিস্থিতি হয়েছে বা গণঅভ্যুত্থান হয়েছে, সেই সমস্ত দেশগুলোতে যারা যত দ্রুত ডেমোক্রেটিক ট্রানজিশনে গিয়েছে, নির্বাচনের মধ্যে নির্বাচিত সরকারের সাথে, সেই দেশগুলো সমৃদ্ধ হয়েছে। আর যেই দেশগুলো এই কাজগুলো করতে পারেনি, ধানাই পানের মধ্যে গেছে অথবা বাধাগ্রস্ত হয়েছে, সেই সমস্ত দেশগুলো নানা সংকটে পড়েছে। শুধুমাত্র গণতন্ত্র না, রাষ্ট্রের সভরেন্টি পর্যন্ত হুমকির মধ্যে পড়েছে। সুতরাং আমাদের এখন প্রধান দায়িত্ব হচ্ছে সবাই মিলে আমরা কিভাবে একটা চমৎকার নির্বাচনটা আয়োজন করতে পারি, সে ব্যাপারে সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারি, এবং নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছা অনুযায়ী, তাদের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী তাতে একটা নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণ করতে পারে, সেই কাজটা এখন আমাদের সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, এম আব্দুল্লাহ এবং হাসনাত খান, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয়ে। শুভরাত্রি।